আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড বাবলুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সবাইকে ঈদ মোবারক। তো নরমালি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, আমি কিন্তু নরমালি ঈদের দিন সিনেমা দেখি না। সিনেমা দেখা হয় না, অনেক ব্যস্ত থাকতে হয়। কিন্তু তারপরেও আজ কিভাবে যেন একটু সময় বের হয়ে গেল। সো ঈদের দিনই একটা সিনেমা দেখলাম। পর্যায়ক্রমে ঈদে বাংলাদেশে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলো সবই মোটামুটি দেখবো আশা রাখা যায়। তো তারই ধারাপাতে আজ একটা সিনেমা দেখলাম। আর শুরুতেই দেখলাম আমাদের এলাকায় একটা সিনেমা হল রয়েছে। ওই সিনেমা হলে একটা শাকিব খানের সিনেমা রিলিজ হয়েছে, প্রিন্স। এই প্রিন্স সিনেমাটা দেখলাম আজকে। সো প্রিন্স সিনেমাটা কেমন হয়েছে, আমার কেমন লেগেছে, এটা নিয়ে কিছু কাটাছেঁড়া কিছু কথা বলবো আর কি। আপনারা এটাকে রিভিউ বললেও বলতে পারেন। তো প্রিন্স সিনেমার ডিরেক্টর হচ্ছে আবু হায়াত মাহমুদ। এর আগে আবু হায়াতের নাটক ডিরেক্ট করতেন উনি। আমি বেশ কিছু নাটক দেখেছি। মানে কখনোই তার ডিরেকশনাল ড্রামাগুলো আমার ওরকম আপ টু দ্য মার্ক কখনোই মনে হয়নি। কিন্তু তারপরেও একটা এক্সপেকটেশন ছিল যে মেহেদী হাসান হৃদয় লাস্ট ইয়ার শাকিব খানকে নিয়ে যে সিনেমাটা করেছিল বরবাদ। সো বরবাদটা কিন্তু আমার কোনো এক্সপেকটেশন ছিল না, কিন্তু তারপরেও কিন্তু বরবাদ সিনেমাটা একেবারে খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছিল। সো তারই সূত্র ধরে আমি ধরে নিয়েছিলাম যে এই সিনেমাটাও হয়তো খারাপ হবে না। বাট সত্যি বলতে সিনেমাটা আমাকে দারুণভাবে হতাশ করেছে। বেশ দারুণভাবে হতাশ করেছে। সিনেমার ভালো দিক বলতে যদি আমি বলতে যাই, উম, কিছু ভালো দিক রয়েছে। আর খারাপ দিক যদি বলতে যাই, লটস অফ, শেষ করতে পারবো না বলতে বলতে। তো আমি শুরুতে ভালো কিছু দিকের কথা বলি। আমি যদি ভালো দিকের কথা বলি, সবার আগে বলতে হবে শাকিব খানের কথা। সো এই সিনেমায় শাকিব খান যথারীতি তার যেটা অরা, তার যে ওয়াকিং অরা বা তার যে স্টাইল, এদিক থেকে বলা যায় যে শাকিব খান এবারও দারুণ করেছে। মানে শাকিব খান যতক্ষণ স্ক্রিনে তার প্রেজেন্স ছিল, দারুণ লেগেছে। তার স্ক্রিন প্রেজেন্স, তার অভিনয়, তার ডায়লগ ডেলিভারি, এগুলো দুর্দান্ত লেভেলের ছিল। কখনোই আর্টিফিশিয়াল মনে হয়নি। আর এই সিনেমার আরেকটা পজিটিভ দিক হচ্ছে, সিনেমার একটা ডান্স ট্র্যাক আছে তাসনিয়া ফারিনের সাথে, জ্বালা জ্বালা। সো ওইটার যে লুক অ্যান্ড ফিল, এটাও বেশ ইমপ্রেসিভ ছিল। ওটাও বেশ ভালোই লেগেছিল। এবং প্রীতম হাসান এবারে এই যে ডান্স ট্র্যাকটা যে ক্রিয়েট করেছে, সো এই ডান্স ট্র্যাকটাও কিছুটা আদার যে ডান্স ট্র্যাক রয়েছে সেটা থেকে কিছুটা ডিফারেন্ট। সো একেবারে খারাপ লাগেনি। আর অনেকদিন পর রুনা লায়লা এই সিনেমায় প্লেব্যাক করেছে, বিশেষ করে এই জ্বালা জ্বালা গানটা সে গিয়েছে, বেশ ভালোই লেগেছে। এগুলো ছিল পজিটিভ দিক। আরো হয়তো ছিল কিছু দুই একটা পজিটিভ দিক, বাট আমি ওরকম ভাবে বলতে পারছি না, ওরকম ভাবে বলার মতো না। তো সিনেমার কোন দিকগুলো বেসিক্যালি আমার নেগেটিভ লেগেছে বা সিনেমাটা দেখে আমি কেন হতাশ, দেখেন, এই সিনেমার যে গল্প প্ল্যান যেটা করা হচ্ছিল বা যেটা আমরা আগে জানতে পেরেছিলাম বা মুভি দেখে যতটুকু বুঝতে পেরেছিলাম, গল্প কিন্তু একেবারে খারাপ ছিল না। এই গল্পটা কিন্তু দারুণ একটা সিনেমা বানানো যেত। কিন্তু আমি জানি না কি প্রবলেম হয়েছে, যদি ডিরেক্টর বা প্রডিউসাররা বলে যে তারা তাড়াহুড়া করে কাজ করেছে, আমি তাদের সাথে একমত হতে পারবো না। কজ এই সিনেমার যে অ্যানাউন্সমেন্ট বা এর আগেও এই সিনেমা নিয়ে যে কথাবার্তা হয়েছে, এটা অনেক দিন হয়ে গেছে, হাতে অনেক সময় ছিল। এবং তারপরেও যদি তারা মনে করে যে আরো সময় প্রয়োজন ছিল, তাহলে তারা নেক্সট ঈদে আসতো বা তার পরের ইয়ারে আসতো, বাট একটা পারফেক্ট সিনেমা তৈরি করে তারপর আসতো। সিনেমার ভিএফএক্স এর কাজ, মানে রাস্টিক্যালি এটা মানে দারুণ বাজে, বাজের উপরে বাজে। আপনাদের খেয়াল থাকবে অনন্ত জলিল একটা সিনেমা, আমি নামটা ভুলে গেছি, ওই যে হার্ট বের করে নিয়ে আসে যে, তো ওই সিনেমার ভিএফএক্স এর লেভেলটা যেরকম, এটার ভিএফএক্স এর লেভেলটা অলমোস্ট সেরকমই মনে হয়েছে অনন্ত জলিলের সেই সিনেমাটা। আর এখানে যে মেশিন গানটা ইউজ করা হয়েছে, ধরেন, মানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, শাকিব খানের সিনেমা আসবে একটা মেশিন গান নিয়ে একটা গোলাগুলি করবে আর কি। তো এটা একটা ট্রেন্ড এখন। আগের যে মেশিন গান, যেমন তুফান সিনেমায় যে শাকিব খানের মেশিন গান যেভাবে যেটা ইউজ করা হয়েছিল, ওটাও দেখতে বেশ দারুণ লেগেছিল। বরবাদে যেটা ইউজ করা হয়েছিল, সেটার মধ্যেও কিন্তু আপনারা ভাইব খুঁজে পাবেন। কিন্তু এই সিনেমায় যে মেশিন গানটা ইউজ করা হয়েছে, মানে আপনি জাস্ট ধরেই নেবেন যে এটা জোর করে করা হয়েছে। মানে কিছু কিছু ক্ষেত্রে আসলে বললে কিছুটা স্পয়লার মতো হয়ে যাবে। সিনেমার যে ভিলেন ছিলেন, মানে মেশিন গান দিয়ে নন স্টপ গুলি করছে, ভিলেনের গায়ে কোনো গুলি লাগছে না, ভিলেন হেঁটে হেঁটে যাচ্ছে, বৃষ্টির মতো যাচ্ছে। ভাই, আপনি যদি যখন বৃষ্টি পড়বে, বৃষ্টিও কিন্তু বৃষ্টি, আপনি যদি বৃষ্টিকে ওভারটেক করে যেতে চান, ওভারকাম করতে চান, আপনার গায়ে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়বে, ভিলেনের গায়ে কোনো গুলি লাগছে না। যদিও এই ধরনের ব্যাপার স্যাপার বাংলা সিনেমায় বা আদার সিনেমায় আমরা বহুবারই দেখেছি, যাক এটা মেনে নিলাম। কিন্তু তারপরেও মেশিন গানের ওই সময়টার যে ভিএফএক্স, তার পরপর একটা টাইটেল ট্র্যাক আসে প্রিন্সের, সেখানে সেই পুরো গানটাই ভিএফএক্স এর উপরে বেস করে বানানো হয়েছে। সেটা দেখলেও জাস্ট মনে হবে এর থেকে কার্টুন দেখাও ভালো। একদম আপনি ইজিলি বলে ফেলবেন যে এর থেকে কার্টুন দেখা ভালো, মানে ভিএফএক্স
এমন কিছু কিছু জায়গায় গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়েছে, একটা বাইক যাচ্ছে, নায়িকা পেছনে বসে আছে, তাকে নিয়ে বাইকে যাচ্ছে, সেখানেও গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়েছে এবং সেটা আপনার চোখে লাগবে, আপনি বুঝতে পারবেন যে এটা এখানে দারুণভাবে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়েছে। আর চিত্রনাট্য বা স্ক্রিন প্লে, আমি এই সিনেমাটা দেখার ব্যাপারে তেমন আগ্রহী ছিলাম না, সত্যি কথা। সিনেমার প্রমোশনাল অ্যাক্টিভিটিস মোটেও ভালো লাগেনি, কিন্তু যখন আমি এটার টাইটেল ক্রেডিটে দেখতে পেয়েছিলাম বিভিন্ন সোর্স থেকে যে এটার স্ক্রিন প্লেতে রয়েছে অনম বিশ্বাসের মতো নাম, মেজবাউদ্দিন সুমনের মতো নাম, তারপর নাজিমুদ্দিনের মতো নাম, এরকম বিগ বিগ নেম যখন আমি দেখতে পেয়েছি, সত্যি আমি আমার এই সিনেমার প্রতি যে এক্সপেকটেশন ছিল সেটা হুট করে কাম ব্যাক করেছিল। যে এই ধরনের নেমগুলো যখন এই সিনেমার পেছনে বা স্ক্রিন প্লের পেছনে কাজ করেছে, তো সিনেমাটা ডেফিনেটলি হয়তো ভালো হবে। তখন মানে আমি আর আমার স্পাউস বা আমার মিসেসকে নিয়ে আমি এক জায়গায় ঘুরতে বের হয়েছিলাম, তখন আমি ওকে বললাম যে মানে এই টাইটেল ক্রেডিট গুলো দেখার পরে ভাবলাম যে না, এটা দেরি করা যাবে না, সিনেমাটা দেখে ফেলি। মানে আমি যতটা দ্রুত সিনেমাটা দেখার ব্যাপারে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, মানে সিনেমাটা দেখে আমি সেই এক্সাইটমেন্ট হারিয়ে গেছে। ইভেন দেখেন, এই সিনেমার একটা পোস্ট ক্রেডিট সিন যেটা আজকে সকালে ইউটিউবে ছাড়া হয়েছে, ভাই পোস্ট ক্রেডিট সিন কি সিনেমা রিলিজ হওয়ার আগে আমরা জীবনে কোনো সিনেমাতে দেখতে পেয়েছি? পোস্ট ক্রেডিট সিন কিন্তু কাইন্ড অফ টুইস্টের মতন, এটা একটা টুইস্ট, সেই টুইস্টটা আপনি রিভিল করে দিয়েছেন সিনেমা রিলিজের আগে, এটা কি নিয়ম রে ভাই? এই সিনেমার যে যে মোমেন্টস গুলা, যে অ্যাকশন মোমেন্টস গুলো দেখে আপনার একটা গুজবাম্প ক্রিয়েট হবে বা ভালো লাগবে, যতটুকু লাগবে ওই ক্লিপটুকুই যেটা প্রি ব্লাস্টে দেওয়া হয়েছে, প্রি ব্লাস্টের ওগুলাই সিনেমার মধ্যে আছে, এর বাইরে কোনো অ্যাকশনে ওইরকম আহামরি কিছু নেই, কোনো হ্যান্ড টু হ্যান্ড একটা অ্যাকশন নেই, জাস্ট গুলি 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 গুলি। ভাই 90s এর মুভিতেও কিন্তু, বা 90s যদি আমার যদি এটা অনেস্ট স্টোরি যদি হয়, বা যদি ওইটার উপর, এটা জীবনে এটা অনেস্ট স্টোরি না, যতই বলুক এটা অনেস্ট স্টোরির উপর বেস করে বানানো হয়েছে, কোনোদিনও না, কোনোদিনও না, এটা একটা সম্পূর্ণ একটা কাল্পনিক একটা গল্প। সো আপনি একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছেন, ম্যাস সিনেমা বানাচ্ছেন, সেখানে আপনি কোনো ওইরকম প্রপার হ্যান্ড টু হ্যান্ড ফাইট নাই, যেটা আমাদের বাংলাদেশের ম্যাস অডিয়েন্সটা দেখে অভ্যস্ত। ব্যাকগ্রাউন্ড স্কোর নিধির কাছ থেকে আমি অনেক বেটার কিছু আশা করি সবসময়, কারণ সে একের পর এক প্রতিটা সিনেমায় যেরকম তার ব্যাকগ্রাউন্ড স্কোর গুলো সে ডেলিভার করে, আমি আশা করেছিলাম এই সিনেমাতেও ওরকম ভাবে ডেলিভার করবে, বাট আমি সত্যি মানে পুরা হতাশ। এই সিনেমাতে নিধির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও ভালো হয়নি। ইভেন দেখেন সিনেমার কিন্তু শুরুতে একটা ওল্ড ধাঁচের একটা কিন্তু একটা গান ছিল, ওই গানটাও কিন্তু প্রমোশনাল তারা ইউজ করতে পারতো, সেটাও কিন্তু তারা করেনি। আবার তাসনিয়া ফারিনের যে রোলটা, মানে তাসনিয়া ফারিনকে যতটুকু হাইলাইট করা হয়েছে সিনেমার আগে, আপনি যখন সিনেমাটা দেখবেন তাসনিয়া ফারিনকে আপনি সহসায় খুঁজে পাবেন না, শুরুতে কিছুক্ষণের জন্য পেলেও পরে যেন হুট করে হারিয়ে যাবে, এরপর আবার বের হয়ে যাবে, স্পয়লার বেশি হয়ে যাবে, বাট একদম খুব অত ইম্প্যাক্টফুল তার রোলও না, এবং তাকে ওইভাবে ইউজও করা হয়নি। এবং তাসনিয়া ফারিনের যে কমার্শিয়াল শটগুলো, ওগুলো কেমন জানি আমার কাছে একটা রোবোটিক মনে হয়। তাসনিয়া ফারিন দুর্দান্ত একজন অ্যাক্ট্রেস, দারুণ অভিনয় করেন, বাট কমার্শিয়াল সিনেমায় যখন তাসনিয়া ফারিনকে এর আগেও যে ইনসাফে দেখেছি, তখনও তাকে আসলে আমার একটু অন্যরকম লেগেছে, অতটা আহামরি আপনাদের আমার লাগেনি, ইভেন এই সিনেমাতে তো লাগেইনি। এই গেল, ভিলেনের রোলটা যে প্লে করেছে, সে দারুণ একজন অভিনেতা। এখন তাকে যতটুকু ইউজ করানো হয়েছে সে তার পারফরমেন্স ডেলিভার করেছে। কলকাতার আরেকজন অ্যাক্টর ছিলেন যার হাত ধরে সাকিব আস্তে আস্তে বড় গ্যাংস্টারে পরিণত হতে থাকে, যার হাত ধরে সে ওঠে, তো তার পারফরমেন্স একেবারে খারাপ না, তার পারফরমেন্সও ভালো ছিল। বাংলাদেশে আরো কিছু শক্তিমান অ্যাক্টর ছিলেন, এই সিনেমাতে ছিলেন, কিন্তু তাদেরকে জাস্ট কি বলবো, মানে মনে এক্সট্রা রোল প্লে করানো হয়েছে এমনটা মনে হয়েছে। ওভারঅল সিনেমাটা দেখে আপনি হতাশই হবেন। সাকিব ব্যাক টু ব্যাক প্রতি বছর তো আসলে ঈদেই সিনেমা ডেলিভার করে, তো আপনার যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল রাজকুমারের পর থেকে, রাজকুমারের পরে তুফান, তুফানের পরে বরবাদ, বরবাদের পরে তাণ্ডব, যে একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছিল, সেটা যেন মানে জাস্ট মুহূর্তের মধ্যে যেন পানি ঢেলে দিয়েছে। এখন শাকিব খানের আরো একটু উচিত যে নতুন ডিরেক্টরদের সাথে কাজ করা বেটার, বাট ডিরেক্টরের চয়েসের দিকে তাকে অ্যাকচুয়ালি ভাবতে হবে। বাংলাদেশে দারুণ দারুণ ডিরেক্টর রয়েছেন, চাইলে শাকিব তাদের সাথে কোলাবোরেট করতে পারেন, এবং করলে সেটা খারাপ হবে না। এরকম প্রডিউসার, প্রফেশনাল প্রডিউসার আপনি দেখেন, আপনি যতই বদনাম করেন না কেন, আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে প্রফেশনাল প্রোডাকশন হাউস হচ্ছে চরকি, এসভিএফ। এসভিএফ তো হচ্ছে ইন্ডিয়ান, হইচই হচ্ছে ইন্ডিয়ান, বাট এদের যে কোলাবোরেট করে যে এরা যখন সিনেমাগুলো বানাচ্ছে বা এরা যে সিনেমাগুলো করছে, কারণ প্রফেশনালি মেনটেন করেই তারা কিন্তু সিনেমাগুলো বানাচ্ছে। তো শাকিব খানের এই জিনিসগুলোর দিকে একটু ফোকাস করাটা উচিত। আমি সত্যি হতাশ, প্রিন্স নিয়ে যে আমাকে এরকম নেগেটিভ কথা বলতে হবে এটা আমি অনেকদিন আগে আশা করিনি, বাট রিসেন্ট টিজার ট্রেলারে আমি
আমি বুঝতে পারছিলাম যে সিনেমাটা প্রবলেমেটিক, বাট তারপরে যখন আমি গল্প বা স্ক্রিন প্লে তে যে পিপলদের আমি নামগুলো দেখেছিলাম, আমি আমি আশাবাদী হয়ে উঠেছিলাম, বাট ভেবেছিলাম যে শাকিব খানের জন্য তত মার্কেটিং পলিসির কিছু প্রয়োজন হয় না, শাকিব খান একাই এনাফ একটা সিনেমা রান করানোর জন্য। তো ওইটা ভেবেই আমি আসলে দেখতে যাই, বাট আমি যথারীতি হতাশ হয়ে গিয়েছি। সিনেমা হলের কন্ডিশন নিয়ে আসলে বেশি কথা বলতে চাচ্ছি না। এছাড়াও দেখতে পাচ্ছি যে অলরেডি কন্ট্রোভার্সি বিভিন্ন দিক থেকে তৈরি হয়ে গিয়েছে। তা যেমন কিছু সিনেমা হলে শুনতে পেয়েছি যে সেখানে নাকি ফিল্মটা ওইভাবে পৌঁছায়নি, সার্ভারে নাকি ইস্যু ছিল। তারপরে কিছু কিছু সিনেমা হলে সাউন্ডস এর সমস্যা ছিল, এবং হল মালিকরা দাবি করছেন যে এটা যে প্রিন্ট তাদেরকে পাঠানো হয়েছে সেখান থেকেই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। এরকম নানান ধরনের প্রবলেম, এবং সাকিবিয়ান ভাইয়ারা যারা রয়েছেন তারা তো এলোমেলো বক্তব্য ছড়িয়েই যাচ্ছেন। আমার তাদের প্রতি কোনো হিটস নাই। তারাও অ্যাকচুয়ালি সাকিবিয়ান, মানে তারা শাকিব খানকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। তারই সূত্র ধরে তারা কিন্তু শাকিব খানের প্রতি এরকম প্রমোশনাল অ্যাক্টিভিটিস চ্যানেল, কিন্তু তাদেরকেও বুঝতে হবে যে এই সিনেমাটা ভালো হয়নি ভাইয়া, এই সিনেমাটা ভালো হয়নি। আমি খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, একদম হতাশ। আমি হতাশ, এবং আমার মনে হয় অনেক সিনেমা প্রেমী যারা রয়েছেন তারাও সিনেমাটা দেখার পর তাদের হতাশা ব্যক্ত করবেন। চাইলে এই সিনেমা নিয়ে আরো অনেক নেগেটিভ কথাবার্তা বলা যায়, কিন্তু আমি বলতে চাচ্ছি না। আমি একদমই বলতে চাচ্ছি না। কলকাতা থেকে যে হিরোইন যাকে কাজ করা হয়েছে তার পারফরমেন্সও আহামরি না, দেখতে সুন্দর, বাট পারফরমেন্স আহামরি না, ততটা ভালো না। তাসনিয়া ফারিন অনেক রোবোটিক লেগেছে, আগে থেকেই বললাম। সিনেমার একমাত্র যদি অ্যাচিভমেন্ট বলেন শাকিব খান আর ওই একটা ড্যান্স ট্র্যাক, এতটুকুই। এরবারে সিনেমা কিছু না। সিনেমা যখন স্টার্ট, আপনি যখন শাকিব খানের যে এন্ট্রিটা হয়, এন্ট্রিটা তো অ্যাকচুয়ালি মানে দর্শক হাততালি সিটি পড়বে এরকম একটা ব্যাপার স্যাপার হওয়ার কথা, বাট এন্ট্রি দেখেও মানে আপনি হতাশ। মানে এন্ট্রি একটা সিন দেখাইলো যে শাকিব খান এন্ট্রি নিচ্ছে, তার আগেই শাকিব খানের একটা ফেস আপ হয়ে গেল, এবং শাকিব খান হুডি পরে যেভাবে আসলো, মনে হলো খাটো একটা ছেলে আসছে হুডি পরে। যখন শাকিব খানকে এন্ট্রি করানো দেখানো হলো, মনে হলো টেবিলের উপর বসে আছে। একটু উইয়ার্ড। আবার দেখেন পোস্ট ক্রেডিট সিনে শাকিব খানকে দেখানো হচ্ছে শাকিব খান রাজস্থানে একটা গ্রাউন্ডসে সে কোপাচ্ছে, সমানে কোপাচ্ছে, কিন্তু আবার তামিল ভাষায় কথা বলছে। মানে আমি আসলে বুঝলাম না যে ওটা কি। এটা আগে তারা ম্যাচ ভাইব বলে তারা রিলিজ করেছে, আবার সিনেমা হলে পোস্ট ক্রেডিট সিন হিসেবে দেখানো হয়েছে, এবং সেকেন্ড হাফ তো যথারীতি জগা খিচুড়ি। প্রথম হাফ আপনি চালা নিতে পারবেন, কিছু ড্রামা পোর্শন রয়েছে, চালা নিতে পারবেন। সেকেন্ড হাফ মানে জোর জবরদস্তি, মানে কিছু কিছু সময় মনে হলো যে তারা তুফানকে ফলো করতে গিয়ে পুরো একদম জগা খিচুড়ি বানায় ফেলছে, এরকম একটা ব্যাপার স্যাপার মনে হবে আপনার কাছে। তো যাই হোক, এই ছিল প্রিন্স নিয়ে আমার কিছু কাটাছেঁড়া কথাবার্তা। এরপরে হয়তো যদি সময় সুযোগ হয় রাক্ষস দেখবো, দম দেখবো, বনলতা এক্সপ্রেস দেখবো। তবে মেহেদী হাসান হৃদয়কে নিয়ে লাস্ট ইয়ার আমার এক্সপেকটেশন ছিল না, বাট আপ টু দ্য মার্ক হয়েছিল। বাট এই বছর ওই এক্সপেকটেশনটাই অ্যাকচুয়ালি ক্যারি করছে রাক্ষসের ক্ষেত্রে। আমি আশা করব যে রাক্ষসটা বেটার একটা সিনেমা হবে, দেখে আপনাদের সাথে ডিসকাস করব কেমন লেগেছে। আর সব থেকে বেশি এক্সপেকটেশন অলরেডি আমি এক্সপেক্টেড, মানে আমার হাইপ মানে একদম টপে উঠে আছে দমের জন্য। দমটা কখন দেখবো? আর দম অবশ্যই আমাকে একটু ফ্রেশ হয়ে দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে। তো টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো প্রিন্স নিয়ে কথা। টাটা।